সামরিক শক্তিতে মহা সমারোহে এগিয়ে চলেছে চীন। বিশ্লেষকরা বলছেন সামনে থাকা রাশিয়াকে টপকে যেতে লাগবে না বেশি সময়। ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রায় প্রতিটি অঞ্চলে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, অনেক ভবন ক্ষতিগ্রস্ত, আহত 11। ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সামরিক অভিযানের ঘোষণা যুক্তরাষ্ট্রের। মূলত মাদক সন্ত্রাসীদের নির্মূলে পরিচালনা হবে অভিযান। ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে মধ্য জাভার সিলাকাপ জেলার 3টি গ্রামে বহু হতাহত, নিখোঁজ কমপক্ষে 21 জন। এবং ভারতের বিহার রাজ্যে তীব্র আকার ধারণ করেছে তরুণদের ক্ষোভ। দীর্ঘদিনের হতাশা এবার বিধানসভা নির্বাচনে পেয়েছে নতুন মাত্রা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। সামরিক শক্তিতে মহা সমারোহে এগিয়ে চলেছে চীন। এই শক্তিতে বর্তমানে চীনের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তবে বিশ্লেষকরা বলছেন মাও সেতুংয়ের দেশ যেভাবে এগোচ্ছে তাতে রাশিয়াকে টপকে যেতে হয়তো তাদের বেশি সময় লাগবে না। আজকের দিনে সমর খাতে কৃত্রিম বুদ্ধিমত্তাও যোগ করেছে চীন। যুদ্ধবিমুখ চীন কেন সমর খাতে সবাইকে এগিয়ে যাওয়ার চেষ্টায় রয়েছে তা নিয়ে কৌতূহল রয়েছে বিশ্ববাসীর। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। শুরুটা হয়েছিল 1996 সালের দিকে। সে সময় তাদের দুর্বলতা সামনে আসে মূলত তাইওয়ান প্রণালীর সংকট ও উপসাগরীয় যুদ্ধের সময়। তখন স্বাধীনতার ঘোষণার দিকে এগোচ্ছে তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ মনে করে চীন। হুমকি দেওয়ার জন্য তাই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল বেইজিং। চীনের এই কর্মকাণ্ডের জবাব দিতে তাইওয়ান প্রণালীতে 2টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছিল তাইপের মিত্র ওয়াশিংটন। সে সময়ও সামরিক প্রযুক্তিতে বিশ্বে একক আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের। মার্কিন বাহিনীর সামনে টিকতে পারেনি দুর্বল চীন। দেশটির হাতে ছিল সোভিয়েত আমলের সেকেলে অস্ত্রশস্ত্র। এমনকি তাইওয়ান প্রণালীতে মার্কিন বাহিনী যে গোপনে সাবমেরিন মোতায়েন করে রেখেছে তা ঘুণাক্ষরে টেরও পায়নি চীন। সমালোচকেরা মনে করেন মূলত তখন থেকেই বেইজিং বুঝতে পারে সামরিক বাহিনীর প্রযুক্তিগত উন্নয়নের দিকে নজর দিতে হবে তাদের। এরই মধ্যে গড়িয়েছে বহু জল। এই গেল সেপ্টেম্বরেই চীন বড় তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের 80 বছর পূর্তি উপলক্ষে বিশাল সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রযুক্তির মিশেলে অস্ত্র যে কতটা অত্যাধুনিক ও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা প্রকাশ করা হয় ওই প্রদর্শনীতে। একটি অস্ত্রের নাম তো দেওয়া হয়েছে গুয়াম কিলার। বিশ্লেষকরা বলছেন এমন নাম যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি হুমকি। সেপ্টেম্বরের কুচকাওয়াজে দেখানো হয়েছে হাইপারসনিক বা শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে ছুটে যেতে সক্ষম ওয়াইজ-17 ও ওয়াইজ-19 ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্র জাহাজ ধ্বংস করতে পারে। বিশ্লেষকদের মতে নৌশক্তিতে যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে রয়েছে চীন। তবে মার্কিন নৌবাহিনী শক্তিশালী হলেও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে বলে মনে করেন অনেক পশ্চিমা বিশ্লেষক। এই দুর্বলতাকে কাজে লাগাতেই হাইপারসনিকের মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে মন দিয়েছে চীন, এমনটি মনে করছেন পশ্চিমা বিশ্লেষকেরা। এছাড়া এমন একটি সাবমেরিন সামনে এনেছে চীন যেটি চালক ছাড়াই চলাচল করতে পারবে, এমনই তথ্য প্রকাশ করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক জার্নাল। তবে এত কিছুর পেছনের কারণ কি তাও প্রকাশিত হয়েছে চীন বিষয়ক বিভিন্ন বিশ্লেষকদের লেখায়। সেপ্টেম্বরে বিজয় কুচকাওয়াজে শুধু অস্ত্র প্রদর্শনীই করেনি চীন। সেদিন প্রেসিডেন্ট শি জিনপিং এর পাশে ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ 25টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। বিশ্লেষকরা বলছে চীন ভবিষ্যৎ বিশ্ব ব্যবস্থার নেতা হতে যাচ্ছে। বিজয় কুচকাওয়াজ তার একটি স্পষ্ট ইঙ্গিত। আব্দুল মালেক, আরটিভি। ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রায় প্রতিটি অঞ্চলে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ওই রুশ হামলায় 11 জন আহত হয়েছে বলে শুক্রবার সকালে জানিয়েছে কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো। তিনি আরও বলেন রাশিয়ার হামলার ফলে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হতে পারে। হামলায় কিয়েভ জুড়ে প্রায় প্রতিটি অঞ্চলে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। 2022 সালে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর রাশিয়া সম্প্রতি ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোর ও রেল ব্যবস্থার পাশাপাশি আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করেও হামলা জোরদার করেছে। ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সামরিক অভিযান অপারেশন সাউদার্ন স্পিয়ারেন্ট ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ স্থানীয় সময়ে বৃহস্পতিবার এই ঘোষণা দেন। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি অপারেশনটি মূলত নার্কো বা মাদক সন্ত্রাসীদের লক্ষ্য করে পরিচালনা করা হবে। এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্র এই অঞ্চলে যুদ্ধ জাহাজের মহড়া চালাচ্ছে। সেগুলোর মধ্যে আছে পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড।
ইতোমধ্যেই মাদক পরিবহনের অভিযোগে ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন নৌকা লক্ষ্য করে চালানো হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে। এছাড়া ডোনাল্ড ট্রাম্প স্থলভাগে অভিযান চালানোর কথাও উল্লেখ করেছিলেন। পশ্চিম তীরে আবারও সহিংসতার আগুন ছড়িয়ে পড়েছে। এবার এক ফিলিস্তিনি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ঘটনাস্থল থেকে পোড়া কোরআন শরীফ ও দেয়ালে লেখা হুমকিমূলক বার্তা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আবারও পশ্চিম তীরে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের মধ্যাঞ্চলীয় শহর দের ইস্তিয়ার একটি মসজিদে বৃহস্পতিবার ভোররাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এতে মসজিদের একটি দেয়াল, একাধিক কোরআন শরীফ এবং কার্পেটগুলো পুড়ে যায়। মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় লেখা ছিল, আমরা ভয় পাই না, আমরা আবার প্রতিশোধ নেব। এসব লেখায় সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল আভি ব্লুথকে পরোক্ষভাবে লক্ষ্য করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলাটি এমন এক সময় ঘটল যখন সাম্প্রতিক সপ্তাহগুলোতে বসতি স্থাপনকারীরা সহিংসতা ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে। জাতিসংঘের মানবিক দপ্তর জানিয়েছে, গত অক্টোবর মাসেই পশ্চিম তীরে রেকর্ড সংখ্যক বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা ঘটেছে, যা ২০০৬ সালের পর সর্বোচ্চ। মাত্র ২ দিন আগে বেইত লিদ ও দেইর শরাফ গ্রামে মুখোশধারী বেশ কিছু ইসরায়েলি বসতি স্থাপনকারী ফিলিস্তিনিদের যানবাহন ও সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয়। এতে ইসরায়েলি সেনাদের সঙ্গেও সংঘর্ষের ঘটনা ঘটে তাদের। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এই ঘটনাগুলোকে গুরুতর বলে অভিহিত করেছেন। তিনি বলেন, একটি অল্প সংখ্যক গোষ্ঠী রাষ্ট্রের নৈতিক সীমা অতিক্রম করেছে। এই সহিংসতা দমন করতে রাষ্ট্রের সব কর্তৃপক্ষকে কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়া এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ইসরায়েলের মূল্যবোধের পরিপন্থী বলে উল্লেখ করেছেন দেশটির সেনা প্রধান ইয়াল জামির। ঘটনাটি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, পশ্চিম তীরের উত্তেজনা গাজা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এ সময় সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য ইসরায়েলের প্রেসিডেন্ট ও সামরিক কর্মকর্তাদের প্রশংসা করেছেন মার্কো রুবিও। ফিলিস্তিনি ও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশ অনেক ক্ষেত্রেই এসব হামলা ঠেকাতে ব্যর্থ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারে কট্টর ডানপন্থীদের প্রভাব এই সহিংসতা দমনকে আরও জটিল করে তুলছে। বিনিয়ামিন, RTV। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর 2 বছরে ইসরায়েল 2,82,000-এর বেশি বাড়িঘর ধ্বংস করেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA। ফলে শীত আসার আগেই তাঁবুতে ঠাঁই নিয়েছেন লাখো মানুষ। আর ইসরায়েলের অব্যাহত হামলায় যুদ্ধবিরতি নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। সংস্থাটি বলছে, মৌলিক চাহিদার পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তাও সমস্যায় পড়তে হচ্ছে গাজাবাসীর। 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় 69,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 1,70,000-এর বেশি মানুষ। ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে অন্তত 2 জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে 21 জন। শুক্রবার দেশটির দুর্যোগ প্রশমন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার রাতে মধ্য জাভার সিলাকাপ জেলার 3টি গ্রামে এই ভূমিধস হয়। এতে বেশ কয়েকটি বাড়ি চাপা পড়ে ও ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে, শুক্রবার সকাল পর্যন্ত 23 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নরম ও অস্থিতিশীল মাটি উদ্ধার কার্যের অগ্রগতি বাধাগ্রস্ত করছে বলে জানিয়েছে। এর আগে দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থ বিজ্ঞান সংস্থা আবহাওয়ার সতর্কতা জারি করেছিল। ভারতের বিহার রাজ্যে তরুণদের ক্ষোভ, রাজনীতি ও সমাজ এই 2 ক্ষেত্রে তীব্র আকার ধারণ করেছে। চাকরি, শিক্ষা ও বৈষম্য নিয়ে দীর্ঘদিনের হতাশা এবার বিধানসভা নির্বাচনে পেয়েছে নতুন মাত্রা। মুজফ্ফরপুরের 20 বছরের অজয় কুমারের মতো হাজারো তরুণের গল্প আজ পুরো রাজ্যের বাস্তবতা। এ যেন এক গভীর ক্ষোভ, বঞ্চনা এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার গল্প। বিস্তারিত আরাফাত ইয়াসিনের রিপোর্টে।
ভারতের দরিদ্রতম রাজ্য বিহার, আর সেই রাজ্যের সবচেয়ে বড় শক্তি তরুণরা, যদিও তারা এখন ক্ষুব্ধ, উদাস ও ভবিষ্যৎহীন। ঠিক এমনই পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছিলেন মুজাফফরপুরের বাসিন্দা অজয় কুমার। সরকারি চাকরির স্বপ্ন নিয়ে তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেন, তবে কয়েকদিনের ব্যবধানে জানতে পারেন ফাঁস হয়ে গেছে পরীক্ষার প্রশ্নপত্র। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত হতে গিয়েই দেখতে পান পাটনা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা বিক্ষোভে নেমেছে। মুহূর্তে সিদ্ধান্ত নেন যোগ দেবেন তিনিও। ৭৫ কিলোমিটার দূর থেকে রাতভর বাসযাত্রা করে পৌঁছে যান রাজধানীতে। সেখানে হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থীর সঙ্গে তিনিও দাবি তোলেন পরীক্ষা বাতিল করে দিতে হবে নতুন পরীক্ষা। তবে পরবর্তীতে সুপ্রিম কোর্ট পিটিশন খারিজ করে দিলে সেই ক্ষোভ আরও প্রবল হয়ে ওঠে। শীত উপেক্ষা করে ১০০ দিন সড়কে রাত কাটানো অজয় শেষ পর্যন্ত নিজের প্রতিবাদ জানান ভোটের মাধ্যমে। ৬ নভেম্বর তিনি ইভিএম এর বোতাম চেপেছিলেন এত জোরে যেন তার ভোটই প্রতিশোধের প্রতীক। শিক্ষার কর্মসংস্থান বঞ্চনার এই গল্প শুধু অজয়ের নয়। দক্ষিণ বিহারের জোহানাবাদ জেলার তরুণ প্রথম কুমার বলেছেন, বিহারের কলেজগুলো শুধু ডিগ্রি দেয়, শিক্ষা নয়। পানি, ওয়াইফাই, আবাসনের সুযোগ সবকিছুতেই এক ভয়াবহ অব্যবস্থা। ভালো করে পড়তে চাইলে অতিরিক্ত অর্থ দিয়ে প্রাইভেট কোচিংই একমাত্র ভরসা। অনেকে আবার চলে যাচ্ছেন রাজ্য ছেড়ে। এতে আরও বেশি ক্ষোভ জমছে তরুণদের ভেতর। প্রথম কুমারের বন্ধু ঈশান্ত বলছেন, অভ্যন্তরীণ অভিবাসনে বিহারি তরুণেরা কর্ম খুঁজে পেলেও অন্য রাজ্যে তাদের অপমান, আক্রমণ আর বৈষম্যের মুখে পড়তে হয়। এদিকে এই প্রেক্ষাপটেই ৬ নভেম্বর ও ১১ নভেম্বর অনুষ্ঠিত হল বিধানসভা নির্বাচন। ২ ধাপে প্রায় ৭,৮০,০০,০০০ ভোটার ভোট দিয়েছেন। শুক্রবার এর ফলাফল ঘোষণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ফলাফল থেকে বোঝা যাবে মোদি ও তার জোট এবং বিরোধী আরজেডি কংগ্রেস জোট তরুণদের মন ধরে রাখতে পারছে কিনা। বিহারের জেনজি প্রজন্ম এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দারিদ্র্য, বেকারত্ব আর বৈষম্যে জর্জরিত জীবনের বিরুদ্ধে তাদের সংগ্রাম কি রাজনৈতিক পালাবদল আনবে, নাকি একই ব্যবস্থার ভেতরে চলতে থাকবে তাদের লড়াই, এর দিকে এখন তাকিয়ে আছে পুরো ভারত। আরাফাত ইয়াসার, RTV। ভারতের বিহারে বিধানসভা নির্বাচনের পর চলছে ভোট গণনা। গণনা শুরু হয়েছে স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টায়। ২৪৩ সদস্যের বিধানসভায় ২ দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ৬ ও ১১ নভেম্বর। এবারে নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল রেকর্ড ৬৭.১৩%। এরই মধ্যে ডাকযোগে অনেক এলাকা থেকে ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA কয়েকটি আসনে এগিয়ে আছে। দ্বিতীয় অবস্থানে আছে রাষ্ট্রীয় জনতা দল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ও বাম দলগুলোর জোট মহাগঠন বন্ধন। বিহারের ক্ষমতা দখলের জন্য যে কোনো জোটকে ২৪৩টি আসনের মধ্যে ১২২টি আসন জিততে হবে। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।